ফার্স্ট বলে উইকেট পাওয়া এটা অবশ্যই আপনার টিমের জন্য মোরালি একটা অনেক বড় বুস্ট হবে এবং সেটা প্রথমে শুরুতেই তাসকিন সেই আর কি শোটা শুরু করে দিয়েছে। অন্যান্য দেশের যারা আপনার ক্রিকেট বিশ্লেষক যারা ক্রিকেট ফলো করেন তারা কিন্তু সবাই একই কথাই বলছে যে নাহিদ রানা বিশ্ব ক্রিকেটের জন্য একটা অ্যাসেট। বড় বড় ইভেন্টে যখন নাহিদ রানা যাবে, নাহিদ রানা আমি চাই যে সে আমি কেন পুরো বাংলাদেশ চাইবে যে এবং সারা বিশ্ব চাইবে নাহিদ রানাকে ওখানে দেখতে ফ্রেশ এবং ফিট হয়ে সে বিশ্ব ক্রিকেটকে দেখাবে যে আসলে সে আসলে ওয়ার্ল্ড কাপে কী করতে পারে। তবে আপনাকে অসংখ্য স্বাগত জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশ দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার এগেনস্টে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল ম্যাচ, কি মনে হয়? অবশ্যই সেই দিক থেকে তো এটা বলবো যে অনেক বড় অ্যাচিভমেন্ট হবে বাংলাদেশ যদি অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ করে ওডিআইতে এই সিরিজ জিততে পারে। তার আগে আমি লাস্ট ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে 21 বছর পরে বাংলাদেশ ওডিআইতে জিতলো কার্ডিফের পরে। তো আমি মনে করি এগুলো ছাপিয়েও বাংলাদেশ আসলে যে টাইপের যে ব্র্যান্ডেড ক্রিকেট খেলছে এটা আসলে প্রশংসনীয়। এটা আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে এটা একটা মেসেজ বাংলাদেশ দিচ্ছে যে ওডিআই ক্রিকেটে ইভেন টেস্টে আমরা ভালো করছি। তো ওডিআই ক্রিকেটে আসলে আমরা যে কোনো কন্ডিশনে ভালো খেলার আমাদের অ্যাবিলিটি আছে এবং আমার কাছে মানে সব থেকে একটা ভালো দিক মনে হচ্ছে যে আমরা গতানুগতিক যে ধরনের ক্রিকেট খেলি, স্পিন নির্ভর উইকেট তৈরি করে সেখান থেকে বের হয়ে বিশেষ করে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা পেস নির্ভর টিম করে সেখানে তাদের ডমিনেট করে যেটা, এটা আমি বলবো যে মারাত্মক একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনি বলতে চাচ্ছেন আগামীকাল যে ম্যাচ, আপনি আশাবাদী বাংলাদেশ কালকে আসলে সিরিজটা বাগিয়ে নেবে? দেখেন, এটা অস্ট্রেলিয়া, আর তারপরও ক্রিকেট কী হয় সেটা বলা যায় না, কিন্তু সোফা বাংলাদেশ আপনার তাদের যেভাবে গেম প্ল্যান করছে এবং একটা জিনিস দেখছেন যে আপনার রোলগুলো খুব বেশি ক্লিয়ার, কোন প্লেয়ার কী কাজ করতে হবে। তো সেই দিক থেকে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ আপার হ্যান্ডে আছে। কন্ডিশন অনুযায়ী যদি খেলতে পারে এবং যে কী প্লেয়ারগুলো আপনার বাংলাদেশের জন্য পারফর্ম করছে তারা যদি ক্লিক করে, ওয়াই নট, বাংলাদেশ হয়তো বা কালকেই সিরিজ তাদের পকেটে তুলে নিতে পারে। আপনি প্রথমেই বলছিলেন গতকাল যে বাংলাদেশ ম্যাচ খেলেছে প্রথম ওয়ানডে, সেখানকার পারফরমেন্সের কথা বলছিলেন। সেখানে যদি শুরুর দিক থেকে আসি, দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম, তারপরে নাজমুল হোসেন শান্তও খুব দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং শেষের দিকে মোসাদ্দেক, তিনি রানটা যে এগিয়ে নেওয়ার কাজটা তিনি করেছেন। এই তিন ব্যাটারের যে পারফরমেন্সটা দেখলেন, সেইখানে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন কাকে? দেখেন, শুরু থেকে যদি আমি বলি যে একটা সময় কিন্তু আসলে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে উইকেট বাঁচিয়ে খেলার। হ্যাঁ, তো এখন দেখবেন কি টিম ম্যানেজমেন্ট থেকে হয়তো বা ওই আমি যেটা ফার্স্টে বললাম যে আপনার রোল ক্লিয়ারিটি খুব দারুণভাবে প্লেয়াররা এটা প্লে করছে। তো তানজিদ তামিম কিন্তু আমরা জানি অ্যাটাকিং প্লেয়ার, সে তার ন্যাচারাল ক্রিকেটই খেলে থাকে। যখন আপনার সাইফ আউট হয়ে গেল, খুব ভালো একটা দিক যে আপনার শান্ত এসে কিন্তু কাউন্টার অ্যাটাক করেছে। তো নর্মালি মডার্ন ডে ক্রিকেটে আপনি যেটা হয় যে আপনি যদি বড় টিমের সঙ্গে খেলতে চান, আপনার পাওয়ার প্লে যদি ইউজ করতে চান তাহলে আপনাকে অ্যাটাক করতেই হবে। হ্যাঁ, সামটাইম হয়তো আপনার কন্ডিশন অনুযায়ী আপনার ওখানে রানটা কত হবে সেটা ডিপেন্ড করে ক্রিকেট খেলে থাকে, কিন্তু আপনার যখন একজন ওপেনার ভালো শুরু করে দিবে বাকি ব্যাটসম্যানদের জন্য সেটা কিন্তু একটা মেসেজ চলে যায় আসলে এই উইকেটে কী ধরনের আপনার রান করা সম্ভব। আর আমি বলবো যে বাংলাদেশ দুইটা জায়গায় আপনার খুব বেশি স্ট্রাগল করছে, যেটা হচ্ছে আপনার 6 সাথে এবং একজন বোলিং অলরাউন্ডার। তো মোসাদ্দেক দীর্ঘদিন পরে আসলো এবং আমরা সবাই জানি আসলে সে কী টাইপের প্লেয়ার। ডোমেস্টিকে দীর্ঘদিন ধরে ভালো ক্রিকেট খেলেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো বা তার সফলতা খুব বেশি ছিল না, কিন্তু লাস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে সে প্রমাণ করেছে আসলে সে কী টাইপের ব্যাটসম্যান। সে ইনিংসকে আপনার বিল্ড করতে পারে, অ্যাট দ্য সেম টাইম ফিনিশও করতে পারে। তো আমি বলবো যে যদি সে মোসাদ্দেক এই ধরনের পারফরমেন্স করে যেতে পারে, বাংলাদেশের স্ট্রেংথ আরও ডে বাই ডে বেড়ে যাবে। সেই জায়গা থেকে যদি বোলিং ডিপার্টমেন্টে আসি, বাংলাদেশের পেসারদের কথা আপনি বলছিলেন যে অস্ট্রেলিয়ার এগেনস্টে পেস বোলিং উইকেট বানানোটাও একটা চ্যালেঞ্জিং ছিল বাংলাদেশের জন্য, বিশেষ করে তাদের যে বোলিং লাইন তার সামনে দাঁড়ানোর জন্য। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে তিনজন ফাস্ট বোলার কালকে বোলিং করলেন, তাসকিন করেছেন, মুস্তাফিজ করেছেন, অবভিয়াসলি নাহিদ রানার কথা না বললেই না। সেই জায়গা থেকে আসলে নাহিদ রানা তো দীর্ঘদিন থেকে অনেক লম্বা সময় থেকে আসলে টানা পারফর্ম করেই যাচ্ছেন। সেই জায়গায় তাসকিন আমরা মাঝখানে দেখেছিলাম কিছুটা নরবরে পজিশনে ছিল, কিছুটা রান দেওয়ার ক্ষেত্রে তার প্রবণতাটা একটু বেশি ছিল। সেই জায়গা থেকে গতকালকার পারফরমেন্সটা তাসকিনের কেমন দেখেছেন? একদম বলে না যে আপনার শুরুতেই অনেক কিছু সেট করে দেয়, ফার্স্ট বলে উইকেট পাওয়া এটা অবশ্যই আপনার টিমের জন্য মোরালি একটা অনেক বড় বুস্ট হবে এবং সেটা প্রথমে শুরুতেই তাসকিন সেই আর কি শোটা শুরু করে দিয়েছে। এবং ওভারঅল যদি আপনি পেস বোলিং ডিপার্টমেন্টের কথা বলেন, যে ফর দ্য ফার্স্ট টাইম যে আপনার বাংলাদেশ টিমের পেস বোলিং নিয়ে যে কোনো টিম নতুন করে ভাবতে শুরু করেছে এবং পেস দিয়ে আপনার একটা যে ভীতি তৈরি করা বাংলাদেশ ক্রিকেট, এটা আপনার ওয়ার্ল্ড ক্রিকেটে একটা মানে মেসেজ দিচ্ছে প্রত্যেকটা টিমকে। আসলে যারাই বাংলাদেশে খেলতে আসছে বা যারা বাংলাদেশের এগেন্স্টে খেলবে তারা কিন্তু খুব ভালো করে জানে যে আসলে বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট কতটা ভয়ঙ্কর। তো ওভারঅল যে পেস অ্যাটাক বাংলাদেশের এখন আছে তারা যদি সুস্থ থাকে,
তারা যদি তাদের ফর্মের তুঙ্গে থাকে, অবশ্যই বাংলাদেশের এই পেস অ্যাটাক যে কোনো মানে ব্যাটিং অর্ডারকে ভেঙে দিতে পারে এনি টাইম। আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে নাহিদ রানার কথা আমরা বলছিলাম। নাহিদ রানার যে লম্বা সময় ধরে তিনি খেলে যাচ্ছেন এবং বোলিং করে যাচ্ছেন, এই ম্যাচেও তিনি 4টা উইকেট নিয়েছেন। তাকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে যে কোনো দলে, আপনি যেমনটা বলছিলেন। ঠিক বিশ্বকাপ সামনে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ, তার আগ দিয়ে আসলে নাহিদ রানার যে পরিমাণে ম্যাচ চলছে এবং তিনি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও খেলছেন, আপনার কি মনে হয় ওয়ার্কলোড তার বেশি হতে পারে এই সময়টায়? না, সেটা তো অবশ্যই ডেফিনেটলি। এবং আপনার শুধু বাংলাদেশ কেন, অন্যান্য দেশের যারা আপনার ক্রিকেট বিশ্লেষক, যারা ক্রিকেট ফলো করেন, তারা কিন্তু সবাই একই কথাই বলছে যে নাহিদ রানা বিশ্ব ক্রিকেটের জন্য একটা অ্যাসেট। তো বাংলাদেশ রিকোয়েস্ট করছে তাকে হ্যান্ডেল করা, মানে মেনটেন করা। এটা অবশ্যই বাংলাদেশ ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেটের যারা নীতি নির্ধারক, তারা তো ওনারা তো জানেনই আসলে তাকে কীভাবে আপনার বড় ইভেন্টের জন্য সেফ রাখতে হবে। তো নাহিদ রানার পারফরমেন্স আপনার ডে বাই ডে ভালো হচ্ছে। এটা যদি ডিপে যদি আমরা যাই, আমি তার সঙ্গে কাজ করেছি এবং আপনার দেখেছি কাছ থেকে যে আপনার শুরু যেমন ছিল তার থেকে এখন কত বেশি ম্যাচুর হয়েছে, এবং সে তার লেন্থ কীভাবে ভ্যারি করতে হবে, ব্যাটসম্যানকে কখন আপনার রিসিভ করতে হবে, ব্যাটসম্যানকে কখন পেস দিয়ে তাকে আপনার ভীতি তৈরি করতে হবে। এবং একটা জিনিস দেখবেন যে এখন লেন্থ চেঞ্জ করা, যেমন বাউন্সার, তার যারা জোরে বল করে স্বাভাবিক, বাউন্সারটা অনেক ইফেক্টিভ, ফলো আপ বল মানে কোথায় করতে হবে ব্যাটসম্যানের, তখন ওটার জন্য ব্যাটসম্যানের জন্য ডিসিশন মেকিং করা খুব ইম্পর্টেন্ট। বা সে একটু কনফিউজড হয় যে যখন একজন বাউন্সার, একটা ফাস্ট বলার বাউন্সার মারলো, তারপরের বলটা আসলে সে যদি তাকে খেলতে বাধ্য করে, তখন উইকেট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তো সেই কাজটা নাহিদ রানা খুব ভালোভাবে করছে। এবং কোন ব্যাটসম্যানকে কোন লাইনে কোন লেন্থে বল করতে হবে, সেটা তার ডে বাই ডে আরও বেশি, আমার দৃষ্টিকোণ থেকে সে আরও বেশি ইমপ্রুভ করছে। তো অবশ্যই বড় ইভেন্টে যখন নাহিদ রানা যাবে, নাহিদ রানা, আমি চাই যে সে, মানে আমি কেন, পুরো বাংলাদেশ চাইবে যে, এবং সারা বিশ্ব চাইবে নাহিদ রানা ওখানে দেখতে ফ্রেশ এবং ফিট হয়ে সে বিশ্ব ক্রিকেটকে দেখাবে যে আসলে সে আসলে ওয়ার্ল্ড কাপে কী করতে পারে। বিশ্ব ক্রিকেটে পেসারদের একটা অ্যাগ্রেশন থাকবে, এটাই স্বাভাবিক। আমরা বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে অনেক বেশি দেখেছি বোলারদের অ্যাগ্রেশন। জনসন ছিলেন, শন টেইট ছিলেন, তাদেরও আমরা অ্যাগ্রেশন দেখেছি। নাহিদ রানার অ্যাগ্রেশনও আমরা কিন্তু গতকালকে দেখতে পেরেছি। যদিও একটা দুঃসংবাদ আছে, এক ডিমেরিট পয়েন্ট তার সঙ্গে যুক্ত হয়েছে, আমরা আধা ঘন্টা আগে জানতে পেরেছি আইসিসি থেকে দেওয়া হচ্ছে। কিন্তু আসলে সব কিছু মিলে যে পেসারদের যে অ্যাগ্রেশনের ব্যাপারটা, এটা কতটা ইতিবাচক একটা দলের জন্য? দেখেন, আপনার পুরো সিনারিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি পুরো ম্যাচটাকে আপনি যদি ওইভাবে অ্যানালাইসিস করেন যে অবশ্যই আপনার মোসাদ্দেক কিন্তু ভিতটা তৈরি করে দিয়েছে। তো এখন আমি যদি এইভাবে বলি জিনিসটাতে, ধরেন যদি একটা গাড়ি হয়, গাড়িটা নাহিদ রানা সে সুপার ফাস্ট একটা কার, কিন্তু সেই কারটাকে চালানোর যদি ফুয়েলটা দরকার ছিল, সেটা মোসাদ্দেক আর কি সে ফুয়েলটা প্রোভাইড করেছে। হ্যাঁ, তো রানার যে আপনার বিশেষত জিনিস, তার যে হাইটটা, আসলে এই হাইটের সঙ্গে এই পেস 150-তে বল করা, এবং এইটা ধরেন আপনার যে অড বাউন্সটা থাকে, সামনে থেকে বলটা বাউন্স করা, এইটা অনেক বড় অ্যাডভান্টেজ আপনার। এইটা নাহিদ রানা আপনার অন্যদের থেকে এটা তাকে আলাদা করে দেবে। আপনি অন্য বড় যে পেস বোলারদের কথা বললেন, তাদের থেকে আমি বলবো নাহিদ রানা আরেকটু বিষয় মানে এগিয়ে আছে, যে তার পেসের সঙ্গে যে বাউন্সটা, মানে হাইটের জন্য তিনি এই সুবিধাটা পাচ্ছেন, একটু বাড়তি সুবিধা। বাংলাদেশ দল আগামীকালকে নামবেন এবং সেখানে আমরা একটা পরিবর্তনের আভাস পাচ্ছি। বিশেষ করে সাইফ হাসানের নামটা শোনা যাচ্ছে, তার পরিবর্তে কাল সুযোগ পেতে পারেন সৌম্য সরকার, যদিও নিশ্চিত খবরটা, তবে শোনা যাচ্ছে গুঞ্জন। যদি তেমনটা হয়, আসলে সৌম্যর সামনে নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ বিশ্বকাপের আগে, কতটা ইতিবাচক হবে তার জন্য বিষয়টা? অবশ্যই বাঁচিয়ে দেখা উচিত। এবং যেহেতু আপনার সাইফও রিসেন্টলি খুব ভালো ক্রিকেট খেলছে না, তো সৌম্য আপনার বেশ কিছু সিরিজ আপনার অনেকদিন পর ফিরে এসে একটা রান করেছে, তারপরে আবার ড্রপ ছিল। তো অবশ্যই তার জন্য একটা বড় অপরচুনিটি। এবং আপনি দেখবেন যে বাংলাদেশ কিন্তু একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলেছে লাস্ট ম্যাচে। তো সেইখানে এটাও আর কি আপনার প্রমাণ করে যে আসলে বাংলাদেশ কত ইতিবাচকভাবে চিন্তাভাবনা করছে। আমার কাছে মনে হয়েছে জিনিসটা যে নর্মালি 34 ওভারের পরে আপনার একটা বলেই খেলা হয়, তো ওইখানে একটা স্পিনারের অ্যাডভান্টেজ থাকে। তো মোসাদ্দেক যেভাবে ক্রিকেট খেলেছে, সেটা আসলে হয়তো বা প্রতিদিন হবে না। মোসাদ্দেক ভালো খেলার কারণে রানটা এত দূরে গিয়েছে। তো আমার মনে হয় একটা ব্যাটসম্যানও হয়তো বাড়ানোর তাগিদ থাকবে, মানে অ্যালং সাইড আপনার সৌম্য সরকারের সঙ্গে হয়তো বা একজন ব্যাটসম্যান ওখানে চলে আসতে পারে বা যোগ হতে পারে, আমার যতটুকু মনে হচ্ছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে, এটা ভিন্ন প্রসঙ্গে আসতেছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। ফিফা বিশ্বকাপ মানেই তো একটা বাড়তি উন্মাদনা, সারা বাংলাদেশে দুই ভাগে হয়ে যায়। সেইখানে আপনি কি দুই ভাগের অংশ নাকি অন্য কোনো দলের অংশ? আমি বোঝাতে চাচ্ছি আর্জেন্টিনা ব্রাজিল নাকি অন্য কোনো দলকে সাপোর্ট করে? না, আমি ওই ফ্লোতেই আছি। বাংলাদেশে আসলে আর্জেন্টিনা ব্রাজিলের বাইরে খুব বেশি সাপোর্টার নেই।
আর আমি আর্জেন্টিনায় সাপোর্ট করি, প্রাউডলি বলি। আর একটা মানে এমন টাইমের সাপোর্টার আমরা আসলে যখন আর্জেন্টিনা সবসময় হারতই। তো এখন মানে আর্জেন্টিনাকে এটা দেখাও আসলে সৌভাগ্য যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং মেসি স্টিল সে এখনো খেলা যাচ্ছে। মানে শুনতে শুনতে বড় হওয়া যে জন্মের পরে বিশ্বকাপ দেখেছি কিনা এরকম একটা কোশ্চেন সবসময় ছিল। সেই জায়গা থেকে এবার আর্জেন্টিনা দলটাকে কতটা শক্তিশালী মনে হয়? গতকালকে তারা কিন্তু আজ ভোরেই আইসল্যান্ডের সঙ্গে জিতেছে, যেখানে মেসিও গোল পেয়েছেন। সবকিছু মিলে কেমন মনে হচ্ছে আপনার? দেখেন, এটা আসলে ফুটবলারে ভালো বলতে পারে, তবে আমি টুকটাক ফুটবলের খবর রাখি। তো আসলে প্রেডিকশন কোনো সময় আসলে আপনি ওইভাবে ওই প্রেডিকশন অনুযায়ী সবকিছু যে হবে তা না, প্রেডিকশন তো 100% একুরেট হবে না, accurate হয় না। কিন্তু গতবার আর্জেন্টিনা যখন আসছে, আপনার ফার্স্ট ম্যাচ হেরে যাওয়ার পরে কেই কল্পনা করেন যে আসলে বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে। হ্যাঁ, তো একজন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে ধরেন অন্যরা হয়তো অনেক হাইলি রেট করবে, কিন্তু আমি বলবো যে আর্জেন্টিনা কিছুটা নির্ভর, যে তারা এতদিন পরে বিশ্বকাপ জিতেছে, তো এখন তারা হয়তো বা এনজয় করবে। কিন্তু আপনি যদি ম্যান টু ম্যান দেখেন, তাদের স্ট্রেংথ যদি দেখেন, যে ওয়ার্ল্ডের মানে বিভিন্ন বড় বড় ক্লাবে তাদের ফুটবলাররা আছে, তো সেই ক্ষেত্রে যদি বলা হয় যে তারা যদি তারা 100% দিতে পারে, স্টিল আর্জেন্টিনা ধরেন মানে ওয়ান অফ দ্য কন্টেন্ডার যারা আবার ওয়ার্ল্ড কাপ জিততে পারে। বাংলাদেশ যেখানে দুভাগে বিভক্ত, আপনি সেই এক ভাগের অংশ। আরেক ভাগের অংশ যেখানে রয়েছে বিশেষ করে ব্রাজিল, আপনি বলছিলেন আরেকটা দল ব্রাজিল, সেখানে এবার নেইমারও খেলবে। নিশ্চয়ই আমরা ব্রাজিল দলকেও চাইবো যে তারা ভালো করবে। তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? ব্রাজিল দল আপনার ওই যদি আবার ল্যাটিনের বিশেষ করে যে টিমগুলো থাকে, দেখবেন যে তারা কিন্তু ক্লাবে খুব সুন্দর মানে ডমিনেট করে। আপনার ইংলিশ লিগ বলেন, স্প্যানিশ বলেন, বুন্দেসলিগা বা আদার্স যত ইউরোপের যেসব লিগগুলো আছে, সেখানে দেখবেন যে তাদের মোস্ট অফ দ্য প্লেয়ার ওখানেই খেলে থাকে এবং তাদের পারফরমেন্সও সেই লেভেলে। তো ব্রাজিল আমার মনে হয়েছে লাস্ট কয়েকটা বছর তারা টিম হয়ে খেলতে পারেনি। সেটা হোপফুলি তাদের এই কোচের পরিবর্তনটাই আপনি হয়তো বুঝতে পারবেন যে আসলে তাদের প্লেয়ার সবসময় ছিল, তা আসলে সেই প্লেয়ারকে কীভাবে পরিচালিত করতে হবে সেটার জন্য একটা ভালো মানের কোচ দরকার। তো কার্লোস আনচেলত্তি হয়তো বা সে একজন যেটা হয়তো বা তাদের রিউনিট করে একসঙ্গে টিম থেকে পারফরমেন্স বের করার যে কাজটা, সেটা হয়তো বা সে পারবে। তবে ব্রাজিল অলওয়েজ মানে এটাও একটা ধরেন এমন একটা দেশ যারা ফুটবলে মানে ধরেন ফুটবলের ইতিহাসে তারা একটা বিশেষ একটা জায়গা মানে দখল করে রেখেছে। তারা যে কোনো সময় যে কোনো কিছু করতেই পারে। আমরা যদি আরেকটু ক্রিকেটে ফিরি, সদ্য বিসিবি নির্বাচন হয়েছে, এর মধ্যে একটা সভাও হয়ে গেল। আমরা নির্বাচনের প্রসঙ্গে যদি না যাই, তামিম ইকবাল দায়িত্ব নেওয়ার পরেই প্রথম সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেমন বিশেষ করে নারী পুরুষ শৌচাগার আলাদা করে নির্মাণ করা থেকে শুরু করে নিউজিল্যান্ড যখন বাংলাদেশ সফরে আসলো তারাও একটা অস্বস্তিতে পড়েছিলেন শৌচাগার নিয়ে। তো সবকিছু মিলে তিনি প্রথম সিদ্ধান্তটা নিয়েছেন এই আলাদা শৌচাগার নির্মাণ করা। বিসিবিতে এসেই এই ধরনের সিদ্ধান্তগুলো কতটা ইতিবাচক আসলে দর্শকদের জন্য? দেখেন, সবাই প্রশংসা করছে। আসলে এটা আসলে এত বেশি একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ডিপলি এত আপনার ক্লোজলি কেউ মনিটর করেছে কিনা আমার এখানে সন্দেহ ছিল। তো সে যখন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল নিজে ক্রিকেট খেলেছে, আসলে নিডসগুলো জানে যে কোথায় হাত দিতে হবে, কোন জায়গাটা আসলে মানে কিছুটা হলেও আর কি আপনার ইমপ্রুভের জায়গা আছে। তো মানে তামিম যে কাজগুলো করছে সেটা আসলে হয়তো বা সবার কাছে নতুন লাগছে, কিন্তু আসলে আমরা যেটা জানি যে তামিম ধরেন ক্রিকেট খেলা অবস্থায়ও বিশেষ করে বাংলাদেশের এখন যারা অলমোস্ট ধরেন মুশফিক কিছুদিন পরে ক্রিকেট খেলা ছেড়ে দিবে, মাহমুদুল্লাহ রিয়াদ আপনার অলরেডি রিটায়ার্ডের জায়গা চলে গেছে, তারপরে আপনার মাশরাফি ভাই, সাকিব হয়তো বা খেলছে, কিন্তু তারা কিন্তু সবসময় জানতো যে আসলে বাংলাদেশ ক্রিকেটকে উপর দিকে নিয়ে যেতে গেলে আসলে আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার বলেন, আমাদের ফ্যাসিলিটিস বলেন, এগুলো আসলে কোন দিকে নিয়ে যেতে হবে। আমাদের যতগুলো কোচ আসে বাংলাদেশে তারা কিন্তু অবাক হয়ে যায় আসলে যে আমাদের ফ্যাসিলিটিস আমরা যতটুকু আমাদের প্রোভাইড করা হয় সেই হিসাবে আমরা যে এখনও ওয়ার্ল্ড ক্রিকেটে একটা জায়গায় আছি, আমরা অস্ট্রেলিয়ার মতন টিমকে হারাই, সেটা কিন্তু পর্যাপ্ত না। তো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যেহেতু রিসেন্ট সে ক্রিকেট ছেড়ে এখানে আসছে, সে কিন্তু জানে যে আসলে কোথায় আপনার হাত দিতে হবে, কোথায় ইমপ্রুভ করলে আসলে প্লেয়াররা আরও বেশি মোটিভেটেড হবে, প্লেয়ার আরও বেটার ক্রিকেট খেলবে। তো এটা আসলে মানে এখনই বলা খুব ডিফিকাল্ট, তবে আমার মনে হয় যে প্রসেসে আগাচ্ছে, এটা হয়তো বা মানে খুব দ্রুত এটার একটা রেজাল্ট আসবে এবং 4 বছর তো দীর্ঘ সময়, আমার মনে হয় এটা খুব দ্রুতই বাংলাদেশ ক্রিকেট আরও বেটার কিছু আপনার সামনে দেখতে পারবে। ক্রিকেটের আসলে উন্নতির যদি জায়গার কথা আমরা চিন্তা করি, তৃণমূল বা রুট লেভেলের ক্রিকেটের কিন্তু কোনো বিকল্প নেই, সেটা আমার সঙ্গে নিশ্চয়ই আপনি একমত হবেন। দীর্ঘদিন থেকেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থাগুলোর কমিটি নেই এবং অনেক লম্বা সময় ধরেই প্রত্যেকটা জেলায় কিন্তু জেলা যে লিগগুলো হতো সেগুলো দীর্ঘ সময়ের জন্য বন্ধ রয়েছে। আপনার কি মনে হয় আসলে সভাপতি সরাসরি যদিও এখানে হস্তক্ষেপ করার সুযোগ নেই, তারপরেও ক্রিকেটের স্বার্থে কি তার এগিয়ে আসার কোনো সুযোগ রয়েছে? না, অবশ্যই। আপনার দেখেন ক্রিকেট যেখান থেকে মানে প্লেয়ার যেখান থেকে আসে, আপনি দেখবেন যে নাহিদ রানার এক্সাম্পলে দিই, বিশেষ করে
ম্যাক্সিমাম ফাস্ট বোলারই আপনি দেখবেন যে আপনার খুব বড় শহর না, ছোট ছোট শহর থেকে আসে। তো এরা ওখান থেকে যদি ক্রিকেট আরও বেশি খেলার সুযোগ পায়, আর দেখবেন যে আপনার বিশ্বের সব জায়গায়, বিশেষ করে ফুটবলে এটা অনেক বেশি হয় যে আপনার মানে ওদের একটা স্কাউট টিম থাকে যারা প্লেয়ার সিলেক্ট করে নিয়ে আসে। হ্যাঁ, তো নাহিদ রানাও কিন্তু ওরকম মানে পার্ট অফ একটা ইসের মধ্যে, স্কাউটিংয়ের মধ্যে ছিল। ও কিন্তু পুরো একজন ওই প্রসেসের প্লেয়ার না, ও 19-এর পরে এসে আপনার খেলা শুরু করেছে। তো এটা যত বেশি দেখবেন যে আপনার তৃণমূল পর্যায়ে খেলা পৌঁছে যাবে, জেলায় জেলায় আপনার উপজেলায়, ডিস্ট্রিক্টে সব জায়গায় খেলা হবে, তো আরও বেশি প্লেয়ার চলে আসবে। তো এটা আসলে আমি বলবো যে ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যে স্টেক হোল্ডার যারা আছে, এদেরকে আর যদি বেশি উৎসাহিত করা যায়, যদি একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করা যায়, অবশ্যই দেখবেন যে আরও প্রচুর ট্যালেন্ট চলে আসবে বাংলাদেশ ক্রিকেটে। বিগত বোর্ড যেটা ছিল, তামিম ইকবালের ঠিক আগে, অ্যাডহক কমিটির কথা বলছি না, তারও আগে, সেই বোর্ডের সময় একটা বিপিএল অনুষ্ঠিত হয়েছে, জাতীয় দলের খেলাও ছিল। তখন কিছু বিতর্ক ছিল, আমাদের স্টার প্লে থেকে নিউজ করা হয়েছিল যে বাসের যে ভাড়া, যে পরিমাণ বাসের ভাড়া বিসিবি দিয়ে থাকে, আসলে সেই পরিমাণ বাসের ভাড়া না, এবং এটা নিয়ে দুর্নীতির কিছু তথ্য আমরা উপস্থাপন করেছিলাম। সেই জায়গায় তামিম ইকবাল এসেই প্রথম সভার আগেই কিন্তু তিনি অ্যাডহক কমিটিতে থাকা অবস্থাতেই বিসিবির জন্য বাসের কথা বলেছিলেন, এবং আজকে আমরা দেখেছি দুটো বাস অলরেডি অ্যাড হয়ে গেছে, এবং জাতীয় দলের জন্য বড় টিম বাসের যেটা, সেটাও 1 মাসের মধ্যে অ্যাড হবার কথা। এই উদ্যোগগুলো আসলে ক্রিকেটের জন্য কতটা সহায়ক হবে? এটা তো দারুণ উদ্যোগ। মানে ধরেন আপনার ভাড়াটা যেটা বললেন যে এটা তো কন্টিনিউয়াসলি এটা একটা মানে খরচের বিষয়। নিজস্ব যদি একটা আপনার ওই নিজের বাস থাকা বা অন্যান্য ফ্যাসিলিটিস যদি থাকে, সেখান থেকে আপনার কস্টটা কমে আসে। তো এটাও একটা প্রশংসার জায়গা। এবং আপনার কারা আসলে এর সঙ্গে ইনভলভ ছিল আমি উত্তরটা আমি দিতে পারবো না, আসলে তারাই হয়তো বা ভালো দিতে পারবে, মানে কোথায় বকেয়া ছিল, কী ছিল না ছিল। তবে আমি যেটা বললাম, যে মেনশন করলাম অলরেডি, তামিম অনেক কিছুই জানে। আপনার এমন না যে তামিমকে ধরেন আপনি একটা জিনিস তার সামনে উপস্থাপন করলেন, সেটা যদি যৌক্তিক না হয় তামিম সেটা নিবে না, কারণ সে নিজেই আপনার সরজমিনে গিয়ে সেটা পর্যবেক্ষণ করছে, সেই ডিসিশনগুলো মানুষের সামনে বা মিডিয়ার সামনে তুলে ধরেছে, আসলে এই জায়গাটা ইমপ্রুভ করার প্রয়োজন আছে। তো এটা একটা ভালো দিক যে একজন বোর্ড প্রেসিডেন্ট আপনার একদম সব কিছু একদম তার নলেজে রাখছে, এবং সেই হিসাবে এবং সে আর একটা উদাহরণ দেখবেন যে গ্রাউন্ড যারা আর কি আপনার ক্লিনার, তাদের কোথায় টাকা যাচ্ছে, কিভাবে টাকা যাচ্ছে, তারা কত টাকা পাচ্ছে, সেটাও কিন্তু সে ওপেনলি বলেছে, খোঁজখবর নিয়েছে। তো এটা একটা সত্যি কথা বলতে গিয়ে দেখবেন যে একজন বোর্ড প্রেসিডেন্ট এর থেকে বেশি কিছু করার নেই। তো এখন প্লেয়ারের দায়িত্ব, এবং যারা নীতি নির্ধারক যারা আছেন বা যারা দায়িত্বরত অবস্থায় আছে, তাদের সঠিকভাবে যদি তাদের কাজটা দায়িত্ব পালন করতে পারে, আমি বলবো দেখবেন পুরো একটা টিম ওয়ার্ক হয়ে বাংলাদেশ ক্রিকেট আরও সামনের দিকে চলে যাবে। আপনি নিজে দীর্ঘদিন থেকে ক্রিকেট খেলেছেন, ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ক্রিকেটারদের কাজ করার অভিজ্ঞতা আপনার রয়েছে। সভাপতি এখন তামিম ইকবাল, যিনি নিজেও সদ্য, আপনি বলছিলেন মাত্র ক্রিকেটটা ছেড়ে তিনি এই পদে এসেছেন, একজন এক্স ক্রিকেটার, আমি অন্য কোনো পরিচয় যাব না, একজন এক্স ক্রিকেটার হিসেবে সভাপতির প্রতি আপনার কি পরামর্শ থাকবে? কোন দিকটা আসলে ক্রিকেটের ঠিক স্পেসিফিক কোন জায়গাটা আপনার মনে হয় তামিমের প্রথম হাত দেওয়া উচিত কাজ করার জন্য? আমার মনে হয়, এবং সেটা আমি বিশ্বাস করি যে সে নিজেও সেটা বুঝতে পেরেছে, যেটা হচ্ছে আমাদের স্ট্রং সিস্টেম বিল্ড করা। হ্যাঁ, তো আপনার প্লেয়ারদের সেফটি সিকিউরিটি ইনশিওর করা, তো সেইটা আপনার অলরেডি শুরু করেছে। এবং সে নিজেও আর কি বলেছে যে আসলে আপনার ক্রিকেট অপারেশন এবং এইচপি এই জায়গাগুলো, এবং আপনার এজ লেভেল যেখানে আপনার আমাদের সঠিকভাবে সব কিছু পরিচালিত করা, সেটার জন্য যা যা করা প্রয়োজন, সেই কাজগুলো আপনার হয়তো বা আপনি যদি বোর্ডের ভেতরের মানুষ যারা আছে, যারা এই নীতি নির্ধারক, যারা ডিসিশন মেক করে, তাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন, আপনি হয়তো বা জানতে পারবেন যে অলরেডি সেই প্রসেসগুলো শুরু হয়ে গিয়েছে। তো আমি যেটা বলবো যে অবশ্যই যে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য তামিম ইকবাল, সে কিন্তু নিজেও বলেছে যে আসলে যখন অসুস্থ হয়েছিল, তারপর থেকে সে কিন্তু একটা সুন্দর জীবন তার জন্য, এটাও বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করে, সেটাও সুন্দর জীবন, কিন্তু সে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারতো, তার ফ্যামিলি, সে নিজেও ওয়েল এস্টাবলিশড, মানে ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম নেই, কিন্তু তারপরে এত কিছুর পরে এই হ্যাসেল সে নিতে রাজি হয়েছে বিকজ অফ শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে। তো আমার মেসেজ থাকবে যে সুস্থ থেকে সে যেন বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারে। আমরা যদি আবার একটু যেটা দিয়ে শুরু করেছিলাম, বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজে ফিরি, আগামীকালই ম্যাচ। বাংলাদেশ দীর্ঘদিন থেকেই স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করছে, পাকিস্তানে গিয়ে তারা দুর্দান্ত পারফর্ম করেছে, আমরা জানি সেখানে সম্পূর্ণ ফ্ল্যাট উইকেটে খেলা হয়, ব্যাটসম্যানদের জন্য সহায়ক থাকে। আগামী 2027 বিশ্বকাপ, সেখানেও সাউথ আফ্রিকার মাটিতে খেলা, এবং সেখানেও অনেকটা ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকে, বোলারও সুবিধা পায়, যেটাকে আপনারা বলেন স্পোর্টিং উইকেট, সেখানেই খেলা হবে। বিগত পাকিস্তান সিরিজ আমরা ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে খেললাম, এরপর অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ দেখলেন, সব কিছু মিলিয়ে আপনার কি মনে হয় এবার 27 বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে কতদূর পর্যন্ত যাওয়া সম্ভব এবং কেন? দেখেন, ইয়ান বিশপ একটা টুইট করেছে যেখানে যে নাহিদ রানা
এখন পর্যন্ত সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে সে খেলেনি। হ্যাঁ, তো ওইখানে আসলে কী টাইপের উইকেট হয়, একজন ফাস্ট বোলার যে 150 বা তার উপরে বল করার অ্যাবিলিটি আছে, সে যখন ওখানে বল করবে আসলে ব্যাটসম্যানের জন্য সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার একটা মানে কিন্তু আমরা অলরেডি মানে গেস করতে পেরেছি। তো বাংলাদেশ, যেটা আমি শোর প্রথম দিকেই বলেছি যে 21 বছর পরে অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার থেকে আমি বড় করে দেখছি আসলে যে বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে বিভিন্ন জায়গায় গিয়ে আপনার ভালো করার অ্যাবিলিটি আছে সেটা প্রমাণ করছে, যেটা আপনার তাদের নর্মাল যে আমরা স্লো এবং টার্নিং উইকেট বানাই সেখান থেকে সরে গিয়ে অস্ট্রেলিয়া টিমের সঙ্গে আপনার এরকম ফাস্ট বোলিং ট্র্যাক বানিয়ে সেখান থেকে তাদের ডমিনেট করে জেতা, এটা অবশ্যই মানে ধরেন মানে আশাই করা যায় যে আসলে যদি ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকে, ধরেন ওয়ার্ল্ড কাপ বলেন এবং অ্যাওয়ে সিরিজ যেগুলো হয় যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কন্ডিশনটা টাফ হয়ে যায়, সেখানে বাংলাদেশ মানে ধরেন মানে জেতার একটা যে প্রয়াস থাকবে সেই প্রসেসটা অবশ্যই সামনের দিকে ডে বাই ডে আরও ভালো হবে। 27 বিশ্বকাপে বাংলাদেশ দলকে আপনি কোন পজিশনে দেখতে চান, কোন জায়গা পর্যন্ত দেখতে চান? অবশ্যই স্বপ্ন থেকে বিশ্বকাপ আমরা জিতবো, কিন্তু বাস্তবতার নিরীক্ষে আপনি কোন জায়গা পর্যন্ত গেলে খুশি হবেন? দেখেন, এখন বাংলাদেশ যেখানে আছে, ধরেন এই শুধুমাত্র আমাদের এই বড় কোনো ইভেন্ট আর কি জেতাটাই আর কি বাকি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে এখন অলমোস্ট মোটামুটি সব টিমকেই আমরা হারিয়েছি, আমাদের অ্যাবিলিটিও প্রমাণ করেছি আসলে, সেটা আমাদের দেশের মাটিতে আমরা অনেক বেশি ভয়ঙ্কর টিম। তো ওয়ার্ল্ড কাপ প্রসপেক্টে অবশ্যই যে আমাদের এখনই বড় মানে ইভেন আমরা এশিয়া কাপও আর কি আমরা জিততে পারিনি, ফাইনাল খেলেছে বেশ কয়েকবার। তো এখন আমার মনে হয় এটাই বেস্ট সময় যে আপনার এই বড় ইভেন্টগুলো জেতার। কেননা আমরা এখন ধরেন ওই সেমিফাইনাল খেলবো বা আপনার ভালো একটা রেজাল্ট নিয়ে ফিরবো, আসলে ওই চিন্তাভাবনা আমার মনে হয় এই রিসেন্ট টিম ম্যানেজমেন্ট যারা, এই প্লেয়ার যারা, তারাও মনে হয় এইভাবে চিন্তা করে না। কারণ আপনার এখন বাংলাদেশ ক্রিকেট খেলা দেখলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশ জেতার জন্য খেলে, ডমিনেট করার জন্য খেলে। তো অবশ্যই বাংলাদেশ এখন যদি বিশ্বকাপে যায়, আমি পার্সোনাল বিলিভ করি যে বাংলাদেশ বিশ্বকাপে জেতার জন্যই, ওয়ার্ল্ড কাপ জেতার জন্যই বিশ্বকাপে খেলতে যাবে। সেটা ইন্টারেক্ট পরি মাঝখানে সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন থেকে শুনেছি আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ, এবং এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল যে হতো তার আসলে গুণে শেষ করা যাবে না, কি পরিমাণ ট্রল হতো। সেই জায়গা থেকে তাহলে আমরা বেরোতে পেরেছি যে আমাদের এই বিশ্বকাপ টার্গেট না, পরের বিশ্বকাপ, সেই জায়গা থেকে বেরিয়ে তাহলে আমরা নেক্সট বিশ্বকাপকে টার্গেট করতেই পারি। অবশ্যই আপনার যেটা আর কি আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করছি, যে আসলে এই স্বপ্নগুলো বা আশাগুলো শুধু হয় না। এখন ধরেন যে একজন নতুন একটা টিম কোয়ালিফাই করেছে বিশ্বকাপে, সে বিশ্বকাপ জিতবে, সেটা আর কি যখন বলে সেটা হাসির পাত্র হয়ে যেত। এতদিন ধরে ক্রিকেট খেলে এখন বাংলাদেশের পারফরমেন্সও যেমন হয়তোবা আপনার বিশ্বকাপের আগে অ্যাওয়ে সিরিজ যেগুলো হবে সেখানে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয় সেটার উপর ভিত্তি করে হয়তোবা বাংলাদেশ বিশ্বাস করতে শুরু করতে পারে যে আসলে হ্যাঁ আমরা মানে বিশ্বকাপ আমরা জিততে পারি, আমাদের যে প্লেয়ার আছে, আমাদের যে সোর্স আছে, এটা দিয়েও হয়তোবা আমরা ভালো রেজাল্ট করতে পারি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ একটা প্রশ্ন, এক শব্দে উত্তর নেব। কালকে শুরু হচ্ছে বিশ্বকাপ, 39 দিনের লড়াই, চ্যাম্পিয়ন হবে কে? আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি বিশ্বাস করি আবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। অসংখ্য ধন্যবাদ জলাল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনাকে আমরা আবারও পাবো এবং এই ক্রিকেট নিয়ে আমরা আলোচনা করতে পারবো।